সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ১,০০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি তার ২০০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্যও পেয়েছে অনুসন্ধানকারীরা। শুধু জাহিদ মালিক নয়, আওয়ামী লীগ সরকারের এমন ২৪ এমপি মন্ত্রীর দুর্নীতির তথ্য প্রমাণ এখন দুদকের হাতে। শুধু অবৈধ সম্পদ নয়, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য প্রমাণও মিলেছে অনুসন্ধানে। টিআইবির তথ্য অনুযায়ী গত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাচার হয়েছে বেশিরভাগ টাকা। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ২০০ এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুর্নীতির ফিরিস্তি সবচেয়ে লম্বা। এককভাবে ১,০০০ কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ তার বিরুদ্ধে। এছাড়া দেশেও তার প্রায় ২০০ কোটি টাকার অবৈধ সম্পদ। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে নিম্নমানের খাদ্য, বিশেষ করে গম আমদানির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের তথ্যও আছে দুদকের কাছে। এটা ডিপেন্ড করা হচ্ছে অভিযোগের ধরনের উপর। যদি এটা আর্থিক অনুসন্ধান সংক্রান্ত বিষয় হয়ে থাকে, ব্যাংকিং ডকুমেন্টস প্রয়োজন হয়, ইভেন যদি স্থাবর অস্থাবর সম্পদ সংক্রান্ত কোনো বিষয় যেগুলির সাথে ব্যাংকিং ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, সেগুলির সাথে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়। দুদক সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের অন্তত ২৪ জন প্রভাবশালী এমপি মন্ত্রীর অবৈধ সম্পদের অনুসন্ধানের কাজ শেষ পর্যায়ে, যার মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে ২০০ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা। রোববারের হামলার জেরে ঘোষণা দিয়ে সোমবার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায় পুরান ঢাকার ২ কলেজের ছাত্ররা। সংঘর্ষে আহত অন্তত ৪৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রাজধানীর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এভাবেই ঘোষণা দিয়ে হামলা আর ভাঙচুর চালানো হয়। রোববার পুরান ঢাকায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলার জেরে সোমবার সকাল 12:30টার দিকে যাত্রাবাড়িতে জড়ো হন কলেজ দুটির শিক্ষার্থীরা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, কলেজের সরঞ্জামও নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল ম্যাম ওই ডিএমআরসির ম্যামকে স্যারকে অনেকবার প্রিন্সিপাল স্যারকে কল দিছে, কিন্তু ওনারা কোনো রেসপন্স করে নাই। তার মানে কি ওনারা নিজেরা উস্কানি দিচ্ছে। অস্তিত্ব রক্ষায় আমরা আসছি। ওরা তো সাহস হয় কিভাবে যে আমাদের কবিরতুল্লাহ হামলা করার জন্য। এই সময় ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন বেশ কয়েকজন। কবি নজরুল সোহরাওয়ার্দী জগন্নাথ আজকের প্রতিষ্ঠান না, এখানে একটা ন্যাশনাল একটা কলেজের প্লাবান আইসা অস্তিত্বের উপরে হামলা দিবে, এটা তো কোনো ছোটখাটো বিষয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা। এদিকে কলেজ কর্তৃপক্ষের অভিযোগ জানানোর পরও যথাযথ ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। থেকে 12টা পর্যন্ত আমাদের সব ধ্বংস করে দিচ্ছে, আগুন লাগাই দিচ্ছে। আমাদের কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতিটা আপনার সরজমিনে এসে দেখেন। শতাধিকের উপরে আমাদের হতাহত, শতাধিকের উপরে। ওরা তো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের হামলা চালাইছে, আমাদের বাচ্চা ছেলেদের উপরে। যেগুলো ন্যায্য দাবি সেগুলাতে আমি আমার পক্ষ থেকে ছাত্রদের কাছে আমি আহ্বান করেছি, তোমরা তোমাদের দাবি নিয়ে আসো, যেগুলো ন্যায্য দাবি সেগুলো পূরণ করা হবে, রাস্তায় নামতে হবে না। ইতিমধ্যে অনেকগুলো আন্দোলন থেমে গেছে। রোববার ভুল চিকিৎসায় শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এরপরেই হামলার ঘোষণা দেয়া হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ডেমরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুরের ঘটনায় ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন ওয়ারির উপ পুলিশ কমিশনার সালেউদ্দিন। আর হামলা ভাঙচুরের ঘটনায় ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।
এদিকে ভাঙচুর ও গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। ওয়ারিড উপপুলিশ কমিশনার জানান, পুলিশের স্বল্পতা এবং সরঞ্জামের অভাবে যাত্রাবাড়িতে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে পারেনি পুলিশ। পরে এই দুই কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতির কারণেই সহিংসতা হয়েছে। কলেজ ভাঙচুরের পাশাপাশি লুটপাট হয়েছে বলেও দাবি মাহবুবুর রহমান কলেজ কর্তৃপক্ষের। ন্যাশনাল মেডিকেল কলেজে মারা যায় সাবেক শিক্ষার্থী, এবছর এসএসসি পাস করেছে। তো ওখানে ওই আমাদের শিক্ষার্থীদের দাবি ওই ভুল চিকিৎসার কারণে মারা গেছে। এটা নিয়ে একটা দ্বন্দ্ব। যদি আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ সুন্দরভাবে এটা সমাধান করে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। পর্যাপ্ত সাপোর্ট নাই, এই সীমিত সাপোর্ট দিয়ে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি টিল নাও, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা। কোনো গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নয় সরকার। সোমবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে বলে মন্তব্য করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব। সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনের শুরুতে প্রথম আলো নিয়ে বিক্ষোভের সমালোচনা করেন নাহিদ ইসলাম। প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলার আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তথ্য উপদেষ্টা। কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। এ সময় মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকার বাইরে থেকে শাহবাগে বিপুল সংখ্যক মানুষকে জড়ো করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জানান, ওই সংগঠককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাজধানীতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী শেষ পর্যন্ত কাজ করেছে বলে জানান যুব ক্রীড়া উপদেষ্টা। বলেন, কেন এই ঘটনা ঘটল তা তদন্তের আগে বলা যাবে না। ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে। কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষ এড়ানো যায়নি। উপদেষ্টাদের অভিযোগ, সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে ও লক্ষ্য নষ্ট করতে ষড়যন্ত্র চলছেই। দেশি বিদেশি ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেন তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তারা। 18টি ছাত্র সংগঠন বৈঠকে অংশ নেয়। এ সময় আলোচনায় উঠে আসে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব। এছাড়া সংখ্যালঘু নির্যাতন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসিত হবে না, এ বিষয়ে একমত সব ছাত্র সংগঠন। গত 3 জাতীয় নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান ছাত্র নেতারা। আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। ঢাকা মহানগর এলাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত অটোরিকশা। অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ 1 মাসের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। সোমবার চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেয়। এদিকে অটোরিকশা চালু রাখার দাবিতে অবরোধ করেন চালকেরা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন চালকরা।
সকাল 10:30টায় অবরোধের কারণে শেওড়াপাড়া থেকে ফার্মগেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদি না মানা হয় আমরা রাজপথে থাকবো, রাজপথ থেকে উঠবো না। আমরা 4 দিন আমাদের ঘরে বাজার নাই। আমরা এই দাবি মানি না। হাইকোর্ট আমরা বিরোধ করব যে আমরা অটো চলা পারমিশন করে দেন, আমাদের গলিতে চলা পারমিশন দেন। একই সময় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন রিকশা, ভ্যান, ইজি মালিক, শ্রমিক ইউনিয়ন। প্রধান সড়ক বাদে গলিতে রিকশা চালানোর অনুমতি চান তারা। বলেন রিকশা শ্রমিকদের আন্দোলনে ঢুকে পড়েছে স্বার্থান্বেষী মহল। যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই আওয়ামী লীগের ভিত্তে দুইটা বিএনপি লোকে ইডা মারছে। এখন বিএনপি ক্ষমতায় আসে নাই, এখন বিএনপি মিটিং করে আওয়ামী লীগের লোকে কি করে ডিলা মারে যাতে ঝগড়া বাঁধানোর জন্য। আমরা তো 1জন 2জন না, 1000 2000 না, এখানে লক্ষ লক্ষ অটো শ্রমিক। এই শ্রমিকগুলারে আপনি যদি মানাইতে যান তাদেরকে আগে শিক্ষা দিতে হবে। রিকশা চালকদের আন্দোলন সহনশীলভাবে দেখার আশ্বাস দেন ডিএমপি কমিশনার। আমাকে ফোন করে জানালেন চিফ অ্যাডভাইজার সাহেব ওখানে গিয়েছে, আগারগাঁও গ্যাঞ্জাম না, ওখানে লোকজন এই প্ল্যানিং কমিশনের দিকে আগাইছে, ওনার নিরাপত্তার একটু অভাব হচ্ছে। এই জন্য আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা যদি কেউ থাকেন একটু রিকোয়েস্ট করেন যে একটু দূরে যেয়ে থাকুক, তাহলে ওনার নিরাপত্তাটা বিঘ্নিত হয় না। এদিকে ঢাকা মহানগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের স্থিতি অবস্থা দিয়েছে চেম্বার আদালত। মাননীয় চেম্বার জজের মাননীয় বিচারক তিনি 1 মাসের জন্য স্ট্যাটাস কো দিয়েছেন, স্থিতাবস্থা দিয়েছেন। তার মানে হচ্ছে যেভাবে চলছিল সেভাবে এগুলো চলবে। ফলে ব্যাটারি রিকশা চলাচলে আপাতত আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। একটা পূর্ণাঙ্গ বিধি তৈরি করে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের বিতর্কিত 3 নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে 2014 সালে নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, পেশাদারিত্ব ভুলে যারা দলীয় কর্মীর ভূমিকা পালন করেছে তাদের ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের সময়ের 3 নির্বাচনই ছিল চরম বিতর্কিত। 2014 সালের নির্বাচন ছিল একতরফা, 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে দেওয়ার অভিযোগ, আর সবশেষ 2024-এর নির্বাচন পরিচিতি পায় ডামি নির্বাচন হিসেবে। আর এসব নির্বাচনের মাধ্যমে বৈধতা দেয়া হয় স্বৈরশাসনকে। প্রশাসনের অনেক কর্মকর্তা আবার অতি উৎসাহী হয়ে নৌকার পক্ষে ভোটও চায় এসব নির্বাচনের আগে, যেটিকে প্রশাসনের নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। আগের রাতে ভোট যদি নিতে হয় বা ভোট যদি ব্যালট বাক্সে যদি ব্যালট ভরতে হয়, সেক্ষেত্রে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট জড়িত কর্মকর্তা কর্মচারী ছাড়া একে কোনো ক্রমেই সম্ভব নয়। এসব নির্বাচনে যেসব জেলা প্রশাসক দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে 2014 সালের নির্বাচনে বিনা ভোটে 153টি আসনে জয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থীদের। এর সাথে যে জেলা প্রশাসকরা জড়িত তাদের তালিকা করা হচ্ছে। 14টা হলো সবচেয়ে সিরিয়াস হয়েছে, মানে হিনিয়াস, এটা অপরাধ বলতে পারেন। 153টা সিট ডিসি সাহেব যারা রিটার্নিং অফিসার ছিল কলমের খোঁচায় এদেরকে পাশ করাই দিল। 153টা সিটের ইলেকশন হয়নি। এই সময় যারা ডিসি ছিলেন এদেরকে আমরা আইডেন্টিফাই করতেছি। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক, কারণ অনেকেই ইচ্ছার বিরুদ্ধে দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছেন। যথাযথভাবে যেন ইনভেস্টিগেশন করা হয়, করে যারা সত্যিকারভাবেই প্রমোশনের আশায় বা সরকারকে সার্ভিস দেওয়ার আশায়, জনগণকে সার্ভিস দেওয়ার আশায় না এইটা কাজটা করেছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারে। জেলা প্রশাসক ছাড়াও নির্বাচনের সাথে জড়িত অতি উৎসাহী ইউএনও এবং সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদেরও তালিকা করা হচ্ছে। বিগত শাসনামলে অনেক কর্মকর্তাই পেশাদারিত্ব ভুলে দলীয় কর্মীর মতো আচরণ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর পুনরাবৃত্তি ঠেকাতে হলে এসব কর্মকর্তাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক স্বৈরাচারের পুনর্বাসন ঠেকাতে পতিত সরকারের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের দ্বিবার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা। সেখানে সাংবাদিকদের পাশাপাশি বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।
প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন গঠনকে গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করেন তিনি। বলেন, সাবেক স্বৈরাচার সরকারের পলাতক ব্যক্তিরা নতুন করে ষড়যন্ত্র করলেও শেষ পর্যন্ত জনগণের রায়েই সবকিছু নির্ধারিত হবে। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারেক রহমান বলেন, রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেন ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোট ছাড়া কেউ প্রতিনিধি নির্বাচিত না হতে পারেন। আতঙ্কমুক্ত পরিবেশে জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ কয়েক জায়গায় বিক্ষোভ হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সনাতন ধর্মের অনুসারীরা। দ্রুত সময়ের মধ্যে মুক্তির দাবি তাদের। একই দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, রংপুর ও কক্সবাজারে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভ করেন সনাতনীরা। পরে মূল সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় এক পাশের যান চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে সেখানে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, চট্টগ্রামের একটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করা হয়েছে। চিন্ময় প্রভুর অবিলম্বে আমরা ওনার মুক্তি দাবি করছি। আপনারা জানেন ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, যদিও এটি একেবারে একটি অবান্তর একটি মামলা। এই মুহূর্তে আমাদের মূল দাবি চিন্ময় প্রভুর মুক্তি দিতে হবে। চিন্ময় ব্রহ্মচারীর ব্যাপারে ডিএমপি আপনাদেরকে জানাবেন। আমরা যেটা জানি উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে, সেটা ডিএমপি আপনাদেরকে ফার্দার আরো ডিটেইলস জানাবে। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ১.৫ দশক পর ভেঙেছে আমদানির সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে রাখা আওয়ামীপন্থী ব্যবসায়ী ও নেতারা না থাকায় পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। বাজারে শিগগিরের সুফল মিলবে বলছেন তারা। তবে ব্যাংকের এলসি খোলায় এখনো বৈষম্যের অভিযোগ করেছেন ছোট ব্যবসায়ীরা। প্রায় ১.৫ দশক ধরে খাতুনগঞ্জে চিনির বাজার নিয়ন্ত্রণ করত এসালম গ্রুপ। তাদের দাপটে কোণঠাসা ছিল অন্য আমদানিকারকরা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, সবশেষ জুলাই-আগস্ট মাসে ৬০,০০০ টন অপরিশোধিত চিনি আমদানি করে এসালম। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেশ কয়েকটি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান অপরিশোধিত চিনি আমদানি করেছে। ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, গম সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। ব্যবসায়ীরা বলছেন, গত ১৫ বছর খাতুনগঞ্জ চাকতায়ে ভোগ্য পণ্যের আমদানি বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণ করত এসালম, টিকে, বিএসএম, সিটি সহ কয়েকটি গ্রুপ। চট্টগ্রাম চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উপরেও ছিল এসব গ্রুপের প্রভাব। সরকার পতনের পর এ প্রভাব আর নেই, গা ঢাকা দিয়েছেন অনেক মালিক ও ব্যবসায়ী নেতা। এ কারণে গত ৪ মাসে খাতুনগঞ্জ চাকতায়ে ছোট ও মাঝারি আমদানিকারকরাও ব্যবসার সুযোগ পাচ্ছেন। বড় বড় যা কোম্পানি তারা তাদের ইচ্ছা মতো বাজার নিয়ন্ত্রণ করতে পারতেন। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি, যেটি ছোট এবং মাঝারি আমদানিকারক যারা আছে তারা কিন্তু আগের যে ২০-২৫ বছর আগের যে পণ্যের যে আমদানি সরবরাহ প্রতিযোগিতামূলক সেটি করতে পারছেন। তবে তাদের অভিযোগ, ব্যাংকগুলো এখনও এলসি খোলায় অসম নীতি অনুসরণ করছে। সব আমদানিকারকদের জন্য এলসি মার্জিন হার সমান করার কথা বলছেন অর্থনীতিবিদরাও। ৫০০ কন্টেনার করত যে এদের এলসি মার্জিন ছিল কম, কিন্তু ৫ কন্টেনারওয়ালার থেকে এলসি মার্জিন নিচ্ছে বেশ। তো আমি তো সেই সুযোগটা বরাবর পাচ্ছি না। সরকার যদি চান যে সব ব্যবসায়ীরা ব্যবসা করুক, ব্যাংক থেকে ঋণ দেওয়া
তাদের কাগজপত্র যেগুলো প্রসেসিং হয় সরকারের অফিসে সেগুলোর ব্যাপারে অনেক সহজ শর্ত দিতে হবে। মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া খাদ্য ও ভোগ্যপণ্য খাতুনগঞ্জের পাইকারি বাজার হয়ে সারা দেশে যায়। এই বাজারে প্রতিদিন লেনদেন হয় অন্তত ১,৫০০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বকেয়া মজুরি পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১৩,০০০ চা শ্রমিক। ১১ সপ্তাহ ধরে বেতন ও রেশন বন্ধ থাকায় চরম অর্থে কষ্টে দিন কাটছে তাদের। কর্তৃপক্ষ বলছে ব্যাংক ঋণ জটিলতায় এই সংকট তৈরি হয়েছে। মৌলভীবাজারে রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির প্রেমনগর চা বাগানের শ্রমিক রমণী খাটুয়া। তার ছেলেও একই বাগানের তালিকাভুক্ত শ্রমিক। প্রায় ৩ মাস ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না তারা। এতে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে ৭ সদস্যের পরিবারটি। কি কষ্ট যে আমরা কাজ করে চলি আমরাই বুঝি। আমরা এখন খানি পিনির লাগিন আমরা মরি। বাগানটিতে কর্মরত ৭০০ শ্রমিক সহ ন্যাশনাল টি কোম্পানির ১৩,০০০ শ্রমিকের একই অবস্থা। বেতন ও অন্যান্য সুবিধা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। এখন চলমু কই থাকি, ওরা বস্তি বাড়িয়ে কাজ করে খায়। ১০ টাকার মুড়ি আনলে মনে করেন সকালে খাই কোনো অবস্থাতে আর কি বাচ্চা কাচ্চা। চা শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা ৬ সপ্তাহ মজুরি ছাড়াই উৎপাদন চালিয়ে গেছেন। বেতন না পেয়ে বাধ্য হয়ে ২০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। আমরা চাই না এই শিল্পটা ধ্বংস হয়ে যাক, এবং এই শিল্প ধ্বংস হলে এই যে চা শ্রমিকেরা কোনো ভিটা মাটির অধিকার পর্যন্ত নেই, তারা যাবে কোথায়? ১ মাসেরও বেশি সময় শ্রমিক আন্দোলনে চা উৎপাদন ব্যাহত হওয়ায় এই শিল্পের ব্যাপক লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের কাজটা চলমান রাখতো, তাহলে হয়তো আমরা এই অবস্থা এই সিচুয়েশন আমরা দাঁড়াইতাম না। আমাদের যেহেতু আছে এখানে পাতি উৎপাদন অথবা পাতি চয়ন করার এখন খুব মোক্ষম সময়। কৃষি ব্যাংকের কাছে প্রায় ৪০০ কোটি টাকা ঋণগ্রস্ত ন্যাশনাল টি কোম্পানি। ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে জানিয়ে শ্রম দপ্তরের কর্মকর্তা জানান, আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যোগাযোগ রাখছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত টাকার ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আসলে সমাধান আমাদের তো হাতে নাই। মৌলভীবাজারে ৬০টি সহ সিলেট অঞ্চলে এনটিসির ১২টি চা বাগান রয়েছে। এসব বাগানে কর্মরত ১৩,০০০ শ্রমিকের উপর নির্ভরশীল ১.৫ লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, ১১ সপ্তাহ ধরে বেতন ও রেশন বন্ধ, সেক্ষেত্রে ব্যাংক ঋণ জটিলতায় আসলে এই সংকটটা তৈরি হয়েছে। এটি সমাধানে আসলে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখুন, আসলে এই যে ব্যাংকের ঋণ, সেটি কৃষি ব্যাংকের সাথেই মূলত এই এনটিসির যে তাদের যে ঋণ, সেটি দীর্ঘদিন থেকে এভাবেই আসলে কৃষি ব্যাংক থেকে তারা টাকা নিয়ে বা তাদের লেনদেন হয়ে থাকে। তো যেটি আসলে জটিলতা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে এই যে এনটিসি চা বাগানগুলির যে অব্যবস্থাপনা এবং লোকসান সব মিলিয়ে কিন্তু এই যে দেনার বিষয়টি এসে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবং আর সম্প্রতি যে সরকার পতন হয়েছে সেই সময়টাতে যে এনটিসির যে পরিচালনা পরিষদ, সেই পর্ষদটা কিন্তু ভেঙে যায় এবং নতুন পর্ষদ তারা দায়িত্বভার গ্রহণ করেন। এবং এই দায়িত্বভার গ্রহণের পর থেকেই মূলত আসলে এখানে যে জটিলতা যেটি সেটি সৃষ্টি হয়েছে। ব্যাংক তাদের যে ঋণ, সেই ঋণটি তারা পুনরায় সেটি দিচ্ছেন না, যার ফলে কিন্তু এই যে শ্রমিকদের যে প্রায় ৩ মাস ধরে কিন্তু তাদের যে বেতন রেশন সেগুলো কিন্তু দেয়া যাচ্ছে না। তবে যে বিষয়টি হচ্ছে, এখানে আমি বাগান কর্তৃপক্ষ এবং এখানে যে শ্রম দপ্তর তাদের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে নতুন পর্ষদ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসলে এই যে কৃষি ব্যাংক থেকে পুনরায় ঋণ নিয়ে আবার যাতে সচল রাখা যায় সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আদতে আসলে সেই কাজটি এখন পর্যন্ত হচ্ছে না। এবং যে ৬ সপ্তাহ কিন্তু শ্রমিকরা তারা বিনা বেতনে তারা কাজ চালিয়ে গেছেন এবং ৬ সপ্তাহ পর গত মাসের ২০ অক্টোবর থেকে তারা যে অনির্দিষ্টকালের জন্য তাদের ধর্মঘট সেটি তারা ডাক দেন এবং সেই ধর্মঘটটি এখনো কিন্তু চলছে। আমরা যে এনটিসির যে মালিকানাধীন বাগানগুলিতে দেখেছি, এখানকার শ্রমিকরা তারা আসলে এখন ব্যাপক অর্থ কষ্ট সেটিতে আছেন। তাদের যে আসলে চুলা জ্বালানোর মতো তাদের অবস্থা এখন নেই, কারণ তারা তাদের যে সেখানে যে নিত্যপণ্য ক্রয় করে যে তারা চলবেন সেই সংকটটি তাদের মধ্যে রয়েছে। তবে যে বিষয়টি এখানে শ্রমিককে প্রতিনিধি এখানে
চা শ্রমিক ইউনিয়ন যেটি আছে তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে শ্রমিকদের তারা বুঝিয়ে রাখছেন এখন পর্যন্ত, আসলে তারা শ্রমিকদের শান্ত করে রেখেছেন যে কোনোভাবেই যদি এটি একটি সমাধান হয়ে যায়, সমাধান হলে হয়তো শ্রমিকরা আবারও পুনরায় কাজে ফিরে যাবেন। তবে এই মুহূর্তে আসলে এনটিসির যে বাগানগুলি আছে, অর্থাৎ মৌলভীবাজারে 7টি, হবিগঞ্জে 4টি এবং সিলেটে 1টি, এই 12টি চা বাগানের সাথে আরও ফাঁড়ি বাগান আছে 6টির মতো ফাঁড়ি বাগান আছে। এই সব বাগানগুলিতে আসলে এখন উৎপাদন পুরোটাই বন্ধ রয়েছে এবং এই 3 মাসের যে উৎপাদন বন্ধ থাকার ফলে এই যে রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগানগুলিতে আসলে যে উৎপাদনের চাকা বন্ধ থাকার কারণে লোকসান কিন্তু দিনে দিনে বাড়ছেই। তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে এনটিসি বাগানগুলিতে উৎপাদন পুরোটাই বন্ধ রয়েছে, চা বাগানের যে কার্যক্রম সেটি পুরোটাই বন্ধ রয়েছে। শ্রমিকরা তারা দাবি করছেন যত দ্রুত সম্ভব এটি যদি সমাধান করা যায় তাহলে শ্রমিকরা তারা কাজে ফিরে যেতে চান। এই ছিল আসলে আমার কাছে এনটিসি চা বাগানের ধর্মঘটের সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। মন্ত্রণালয়ের যাচাই বাছাই না থেকেও স্থানীয় এমপির তদবিরে 2021 সালে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখান কৃষ্ণনগরের মকবুল হোসেন। মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের চাকরি করছেন তার এক ছেলে ও এক মেয়ে। পরিবারের বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি সহ নানা অভিযোগ এলাকাবাসীর। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন। লাল মুক্তিবার্তা অনুযায়ী যশোরের ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন 127 জন। বিভিন্ন সময়ে সংযোজনে উপজেলায় বর্তমানে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে 316 জন। ঝিকরগাছায় কৃষ্ণনগরের পাঁচু বিশ্বাসের ছেলে মকবুল হোসেন আছেন নতুন তালিকার 281 নম্বরে। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার জানান, সাক্ষী না থাকায় 2017 সালে মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠেনি মকবুল হোসেনের। 2021 সালে নাম অন্তর্ভুক্তির আবেদন করেও যাচাই বাছাই কমিটিতে হাজির হননি তিনি। পরে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিনের তদবিরে তালিকায় নাম তোলেন মকবুল হোসেন। তবে তিনি কবে, কোথায় প্রশিক্ষণ নিয়েছেন বা যুদ্ধে অংশ নিয়েছেন তা জানেন না এলাকার মুক্তিযোদ্ধারা। 16-17 বছরের যে অনিয়মগুলো হয়েছে তার মধ্যে এটাও একটা, যে অনেক অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার নাম লেখায় বিতর্ক সৃষ্টি করেছে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে। গেজেট নেওয়ার পরে ওই বন্ধ অফ করে দিল, দেওয়ার পরে এখন 2800, 2900, 2700 পর্যন্ত চলে গেছে ওরা। ওই গেজেটের পরে একটা সমন্বয় তালিকা করে একটা সার্টিফিকেট দেওয়ার পর এরাই চাকরিগুলো দিয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা তালিকায় মকবুল হোসেনের নাম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। তার পরিবারের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানো সহ নানা অভিযোগ এলাকাবাসীর। মুক্তিযোদ্ধা কখনো ছিল না, কখনো ছিল না মুক্তিযোদ্ধা। কোনটা মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা কি ছিল? কোন মুক্তিযোদ্ধা হয় ও? ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ নিয়ে তদন্ত চলছে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে ব্যবস্থা। তদন্ত হলে যদি তিনি সত্যিকার মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন তাহলে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন বা তার সন্তানরা যে সুযোগ সুবিধা নিয়েছে সেটি রাষ্ট্র সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। মুক্তিযোদ্ধা কোটায় মকবুল হোসেনের ছেলে ফখরুল হাসান 37তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পান। একই সুবিধায় মেয়ে বেনজি বিউটি চাকরি করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাস মালিকদের অনীহার কারণে নির্মাণের 1 যুগ পরও রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল পুরোপুরি চালু হয়নি। ফলে নগরীর মধ্যে বাস রাখা, চলাচল ও যাত্রী ওঠানামার কারণে বাড়ছে যানজট। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রশাসন বলছে সব পক্ষের সাথে আলোচনা করে দ্রুত টার্মিনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। রাজশাহী নগরীর শিরোইল টার্মিনাল থেকে একদিকে ভদ্রার মোড়, অন্যদিকে দোসর মণ্ডলের মোড় পর্যন্ত রাস্তা দখল করে রাখা হয় বাস। এতে বেশ কিছু পয়েন্টে লেগে থাকে যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। বাস টার্মিনাল আছে নওদাপাড়ায়, সেখানে বাসগুলো সবগুলো সরানো অবশ্যই এটা ভালো হবে, বিশেষ করে জনসাধারণের জন্য এবং শহরের নিরাপত্তার জন্য ভালো হবে। যারা পথযাত্রী আছে তারাও সুন্দরভাবে চলাফেরা করতে পারবে রোড দিয়ে এবং রাস্তার পরিবেশটা আরও সুন্দর হবে। নগরীর উপকণ্ঠ নওদাপাড়ায় 2011 সালে বাস টার্মিনাল ও শহরের সাথে সংযোগে বাইপাস সড়ক নির্মাণ করা হলেও সেটিও ব্যবহার করছে না মালিক শ্রমিকেরা। সড়ক পরিবহন নেতাদের দাবি, টার্মিনালে পর্যাপ্ত বাস রাখার জায়গা ও রাতে আলোর ব্যবস্থা নেই। জায়গাটা আসলে আমাদের জন্য খুব সংকীর্ণ, ছোট, আর যেই ভাঙ্গা চোরা যা ছিল এগুলো মোটামুটি একটু কথা বলার পরে করছে, কিন্তু লাইটের কোনো ব্যবস্থা নেই। তবে সব পক্ষের সাথে আলোচনা করে বাস টার্মিনাল স্থানান্তরের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলছে প্রশাসন। পরিবহনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে বসে যদি একটা সমন্বয়
একটা সভা করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই বিষয়টাকে একটা ফলপ্রসূ একটা উদ্যোগ হিসেবে সাধারণ মানুষের কাছে দৃষ্টিগোচর হয়। আমরা সবাই আলোচনা করব, আলোচনা করে জনগণের যাতে ভোগান্তি যেভাবে কমানো যায় এবং নিয়ম অনুযায়ী যে কাজটা করা উচিত আমাদের এখন, আমরা সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দীর্ঘদিন নওদাপাড়া টার্মিনাল চালু না হওয়ায় নষ্ট হচ্ছে বাস কাউন্টার, শ্রমিক সংগঠনের কার্যালয় সহ অন্যান্য অবকাঠামো। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নিরাময়ের ঐক্যতান শিরোনামে বাংলার লোকবাদ্যযন্ত্র প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর আলিয়ন্স ফ্রান্সেজে। একতারা, দোতারা, মিরাট, বৈরাগী সহ প্রায় 100 রকম বাদ্যযন্ত্র নিয়ে এই আয়োজন, যা এদেশের বাউল শিল্পীরা ব্যবহার করতেন, কিন্তু কালের স্রোতে এখন হারিয়ে যাওয়ার পথে। বাংলা সঙ্গীতের ঐতিহ্য হাজার বছরের, সময়ের সাথে বদলেছে বাংলা গান, এর সাথে অন্যতম অনুষঙ্গ বাদ্যযন্ত্রও পড়েছে তার ছাপ। মোহাম্মদ জাকির হোসেন কম্পিউটার প্রযুক্তিবিদ হওয়ার পরও সঙ্গীতের প্রতি তার ভালো লাগা থেকে গড়ে তুলেছেন এই সংগ্রহশালা, যেখানে আছে হাজার বছরের বাংলা গানের ব্যবহৃত জনপ্রিয় ও হারিয়ে যাওয়া সব বাদ্যযন্ত্রের সম্ভার। বাউল, ভাটিয়ালি, পল্লীগীতি গানে ব্যবহৃত এই যন্ত্রের পাশাপাশি আদিবাসীদের বাদ্যযন্ত্রও প্রদর্শিত হয়। এ যেন সংস্কৃতির শেকড়ের সাথে নগর জীবনের পরিচয় করিয়ে দেয়া। আমাদের সাউথ এশিয়ান মিউজিক ইট ক্যান হিল, তার মধ্যে বাংলা সঙ্গীত এটা আসলে একটা মানে বউয়ের মতো বলা যায়, নতুন একটা পালকিতে চড়া একটা নববধূর মতো বলা যায়। এত সুন্দর, এত এর আবেদন আত্মার ভিতরে যে প্রশান্তি আনে। শিল্পী ও গবেষক জাকির গাইবান্ধায় গড়ে তুলেছেন সঙ্গীত গবেষণা কেন্দ্র অবকল্প। সেখানে আবহমান কাল ধরে প্রান্তিক জনগোষ্ঠীর ব্যবহৃত বাদ্যযন্ত্র নতুন করে তৈরি করছেন। এতে যে বিশেষ ধরনের কাঠ ব্যবহার করছেন তার পরিচয় রেখেছেন প্রদর্শনীতে। 5 মিনিট হবে, আমি 200 বছর ঘুরে আসলাম এই রুমের মধ্যে। পুরো 200 বছর আগে থেকে যে সমস্ত যন্ত্রগুলো তৈরি হয়েছিল আমাদের বাংলাদেশে, বাংলায়, সেটা আজ পর্যন্ত যা চলছে সবগুলো এই প্রদর্শনীতে আছে। এটা একটা পাগলামি ছাড়া সম্ভব না। একটা দেশের ঐতিহ্য একটা পাগলই ধরে রাখতে পারে। বাংলার লোকবাদ্যযন্ত্র প্রদর্শনী 29 নভেম্বর পর্যন্ত চলবে। এই উপলক্ষে ধানমন্ডির আলিয়ান্স ফ্রান্সেজে থাকছে দিনব্যাপী কর্মশালা ও লোকসঙ্গীত পরিবেশনা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।